আমরা শুরু করব নতুন চ্যাপ্টার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর 3 নম্বর অধ্যায়। এই অধ্যায়টার নাম হলো ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং এর সিনোনিম আছে 3টা, ডাইরেক্ট কস্টিং, ভেরিয়েবল কস্টিং আর কন্ট্রিবিউশন সিস্টেম। আর অ্যাবজর্পশন কস্টিং এর সিনোনিম আছে 2টা, ফুল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। এর একটা নাম কি বললাম? ফুল কস্টিং। অনেক সময় বলা হয় অ্যাকর্ডিং টু ফুল কস্টিং, তখন অনেকেই না জানার কারণে বুঝতে পারে না কোন পদ্ধতি বলা হলো। এই 2টা পদ্ধতিতে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে, আর ইনকাম স্টেটমেন্ট করার জন্য যাবতীয় যা ইনফরমেশন দরকার সব প্রসেসে সাপ্লাই দেওয়া থাকবে। 2টা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করার পরে দেখব নিট ইনকাম 2 ধরনের, মানে 2 রকম হয়েছে। ডাইরেক্ট সিস্টেমে নিট ইনকাম একটু কম আসে অ্যাবজর্পশনের তুলনায়, অ্যাবজর্পশন সিস্টেমে নিট প্রফিট একটু বেশি আসে। যাক, এই যে কম বেশি হয়ে গেল, এটা আমরা মিলকরণ করব। এই মিলকরণের জন্য একটা পার্ট করতে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সব মিলাই আমাদের এখানে ওয়ার্কিং সহ মোট 5টা পার্ট করতে হবে, ছোট ছোট কাজ। 1 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং অথবা প্রোডাকশন ও সেল। ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট এবং সেলস ইউনিট, এর মধ্যে যে কোনো একটা বের করতে হবে প্রথম স্টেপে, প্রথম ধাপে এই কাজটা। দ্বিতীয় ধাপে কাজ হবে কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। কস্ট পার ইউনিটের ভিতরে 4টা এলিমেন্ট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ভেরিয়েবল ওভারহেড, এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। আরেকটা আইটেম, 4 নম্বর আইটেম হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে অন্তর্ভুক্ত হয়, ফুল কস্টিংয়ের ভিতরে। ভেরিয়েবল ভিতরে ফিক্সড কস্ট যায় না, তাই ভেরিয়েবলের তুলনায় অ্যাবজর্পশনের রেট একটু বড় হয়। ভেরিয়েবলের ভিতরে 3টা আইটেম, অ্যাবজর্পশনের ভিতরে 4টা আইটেম। যদি বলা হয় অ্যাবজর্পশনের অর্থটা কি জানো? গ্রোশন করা, অন্তর্ভুক্তকরণ, গ্রোশন বলা হয়, বাংলায় বলা হয় গ্রোশন বা অন্তর্ভুক্তকরণ। আর ভেরিয়েবলে? ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ব্যয়, প্রত্যক্ষ ব্যয় বা কন্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা স্যার, ভেরিয়েবলে তো ফ্যাক্টরি ওভারহেড আসে না স্যার? ফ্যাক্টরি, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসে না, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আসে, ফিক্সডটা শুধু আসে না। কস্ট পার ইউনিট জিজ্ঞেস করলে তখন আমাদের এই পার্টটা করতে হবে। এবার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন, ছোট একটা ইনকাম স্টেটমেন্ট হবে, হাফ পেজেরও কম। আর ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল সিস্টেম, 4 নম্বর স্টেপ। 5 নম্বরে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বাস, এই পর্যন্ত করলে 10 মার্ক। যদি শুধুমাত্র রিকনসিলিয়েশন করতে বলে তাহলে 4 মার্ক। যদি শুধুমাত্র একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলে যে অ্যাবজর্পশন দেখাও, 4 মার্ক। যদি বলা হয় যে কস্ট পার ইউনিট দেখাও, এতে 4 মার্ক। আর যদি সব একসাথে করতে বলে তাহলে 10 মার্ক। স্যার, এই অধ্যায়ে এইটাই অঙ্ক? এইটাই অঙ্ক, আর খুবই সহজ, একটা ক্লাসে শেষ হবে। আসবে না একটা থাকবে পার্সেন্টেজ? 100% 2টো অঙ্ক থাকবে, বি পার্টে একটা, সি পার্টে একটা। 5টাই করতে হবে না? সব বললে 5টাই? হ্যাঁ, যখন ওইগুলো বলবে 5টা পার্টি করে যেতে হবে 10 মার্কের। এখন আসেন প্রথমে 4 মার্কের অঙ্ক করাই কয়েকটা ইম্পর্টেন্ট দেখে 4 মার্কের অঙ্ক করাচ্ছি। দেখেন, ডিউরিং দ্য পাস্ট ইয়ার তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট, ব্র্যাকেটে বলা হয়েছে 100% নর্মাল ক্যাপাসিটি। ওই কোম্পানিতে উৎপাদনের সর্বোচ্চ 100% ক্যাপাসিটি 1,50,000 ইউনিট অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 1,20,000 ইউনিট অফ দিস ইউনিট। এর মধ্যে 1,20,000 বিক্রি করা হয়েছে, উৎপাদন করা হয়েছে কিন্তু 1,50,000। 1,50,000 উৎপাদন করে 1,20,000 বিক্রি করলে ক্লোজিং থাকে 30,000 ইউনিট। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ টাকা 3 লক্ষ ডাইরেক্ট মেটেরিয়াল, টাকা 3,75,000 ডাইরেক্ট লেবার, টাকা 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড টাকা 1,87,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 4টা এলিমেন্ট দেওয়া হলো। এখন আমাদের কি করণীয়? ইউজিং দ্য ভেরিয়েবল ওয়ার ডাইরেক্ট, আসলে ভেরিয়েবল যার নাম তার নামই ডাইরেক্ট, এই জন্য ওয়ার দেওয়া হয়েছে এখানে। অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং,
তাহলে ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। কম্পিউট দ্য পার ইউনিট কস্ট, মানে কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট বলেছি? 30,000 অবিকৃত অবস্থায় আছে, ওই 30,000-এর সাথে কস্ট পার ইউনিট গুণ করলে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি চলে আসবে। দুইটা মেথডেই দেখাবো। তাহলে আসেন আমরা শুরু করি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমরা লিখলাম প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এটা পার্টিকুলারে ঘর দিলাম। এরপরে ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। যদি কেউ লেখে ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং তাও হবে, বলেছে ভেরিয়েবল অর ডাইরেক্ট, যে কোনো একটা লিখলেই হবে। এখন এলিমেন্টগুলো নিয়ে আসি। প্রথমে লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি। এবার টাকাগুলো নিয়ে আসতেছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লাখ ভাগ 1.5 লক্ষ ইউনিট, ভাগ করলে 2 টাকা পার ইউনিট। ভেরিয়েবলও যাবে, অ্যাবজর্পশনে যাবে 2 টাকা পার ইউনিট। লেবার কস্ট 3,75,000 ভাগ 1.5 লক্ষ ইউনিট, ভাগ করলে আসবে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা পার ইউনিট। এরপরে ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ ইউনিট, ভাগ করলে 1 টাকা পার ইউনিট। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1,87,000 টাকা ভাগ 1.5 লক্ষ ইউনিট, ভাগ করলে আসে 1 টাকা 25 পয়সা। এখন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে অন্তর্ভুক্ত হবে, ভেরিয়েবলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। আমি অফ করে দিয়ে আসলাম, ওনারে কি কাণ্ডজ্ঞান হন বোঝা কম। এই দেখেন 1,87,000 টাকা ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1.5 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে কত হয়েছে? 1 টাকা 25 পয়সা। তাহলে ফিক্স ফ্যাক্টরিতে দেখেন, অ্যাবজর্পশনে দেখেন 4টা আইটেম, 4টা এলিমেন্ট যোগ করলে 6 টাকা 75 পয়সা, আর ভেরিয়েবল সিস্টেমে 3টা আইটেম যোগ করলে 5 টাকা 50 পয়সা। বাস, কস্ট পার ইউনিট শেষ। এতে আপনার 4 মার্ক হয়ে যাবে। এতে আরেকটু অংশ আছে। হ্যাঁ স্যার, এখানে কি কস্ট মানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার এটা বের করতে বলছে, এটা বুঝবো কিভাবে? এই যে এখানে দেওয়া রয়েছে, এই যে আমি প্রশ্ন আবারও পড়িয়ে দিচ্ছি। ইউজিং দ্য ভেরিয়েবল অর ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং কম্পিউট, এখানে তৈরি করো কম্পিউট দ্য পার ইউনিট কস্ট। এই তো প্রশ্ন, পার ইউনিট কস্ট, কস্ট পার ইউনিট তৈরি করো অফ প্রোডাকশন। মানে কি আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদিত পণ্যের ব্যয়। আচ্ছা আচ্ছা। আর ডাইরেক্ট এন্ড অ্যাবজর্পশন থাকা মানে তো ওই ম্যানুফ্যাকচারিং পদ্ধতির নাম, ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতির নাম বলে দিল। দুটোই তো পদ্ধতি এর। তবে বলেছি ডাইরেক্টের কয়টা নাম? 3টা। ডাইরেক্ট, ভেরিয়েবল আর কন্ট্রিবিউশন, এই 3টা নাম যে কোনো একটা নাম এখানে ইউজ করা হবে। এখানে দুটোই দিছিল। আর অ্যাবজর্পশনের কয়টা নাম বলেছি? 2টা, ফুল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। কি কি 2টা কি স্যার? ফুল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। ও আচ্ছা, জি। ফুল মানে পূর্ণ, সবগুলো মিলে। জি স্যার, জি স্যার। আসাদের কয়টা নাম? আমার তো টোটাল তো 3টা। শাওন, তারপরে আসাদ, আর কে? আরেকটা স্যার বলবো না ওটা। আচ্ছা, ওটা সিক্রেট। আমি দেখেছি ফেসবুকের মধ্যে এসব শাওন টাউন লেখা। আচ্ছা যাক, আমরা কস্ট পার ইউনিট তৈরি করলাম, বেড়ে আসলে আনসার। এবার বলছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। এখন ক্লোজিং ইনভেন্টরি কোথায় আছে? উৎপাদন করেছি 1.5 লক্ষ ইউনিট, বিক্রি করেছি 1,20,000 ইউনিট, তাহলে অবিকৃত অবস্থায় আছে 30,000 ইউনিট। এইটাই হলো ক্লোজিং ইনভেন্টরি। এই যে লিখেছি, প্রথমে লিখেছি ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, এটা হলো সূত্র। তাহলে ওপেনিং 0 ছিল না এই অঙ্কে, প্রোডাকশন 1.5 লাখ, বিক্রি করলাম 1,20,000, ক্লোজিং থাকলো 30,000 ইউনিট। বাস, সো এখানে আসলাম ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি সমান ফর ডাইরেক্ট কস্টিং সিস্টেমে 30,000 গুণন 5 টাকা 50 পয়সা, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 30,000 গুণন 6 টাকা 75 পয়সা,
গুণ করার পরে দুই রকম ফলাফল, 1,65,000, 2,02,500। সবাই ক্লিয়ার? জি স্যার। ব্যাস, এখন আমি এখানে একটা সূত্র মনে পড়লো, মানে দেখাতে চাই আপনাদের একটা সূত্র দেখাবো। সেটা হচ্ছে, দেখেন অঙ্কের ভিতরে আমাদের 4টা আইটেম খুবই জরুরি দরকার। সেটা হলো ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, প্রোডাকশন আর সেল। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে এই 4টা আইটেম লাগে। তা প্রশ্নপত্রে অধিকাংশ সময় দেখা যায় 3টা আইটেম দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না। যেটা দেওয়া থাকে না সেটা বের করতে হয়। এই যে লিখেছি, ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন এবং সেল ইউনিট। তো বের করার সূত্র হলো ওপেনিং যোগ প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং ইনভেন্টরি। এই সমীকরণটা মনে রাখতে হবে, ওপেনিং যোগ প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং ইনভেন্টরি। এখান থেকে যে আইটেমটাই দেওয়া থাকবে না সেটা বাদে আর সবাই সবগুলো লিখবেন। যদি ওপেনিং না দেওয়া থাকে তাহলে ওপেনিংয়ের সূত্র কি হবে? ডাইনের পাশে দুটো, সেল প্লাস ক্লোজিং মাইনাস প্রোডাকশন। যদি প্রোডাকশন দেওয়া না থাকে তাহলে সূত্র হবে সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং, ওই পাশে যে মাইনাস হয়ে যাবে। যদি সেল দেওয়া না থাকে এই পাশেটা আগে যোগ, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। আর ক্লোজিং দেওয়া না থাকলে ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। বাস, একটা সমীকরণ ভেঙে 4টা সূত্র বানানো হলো। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, স্টেপগুলো কি স্যার মানে একটা পর একটাই দিতে হবে না, এলোমেলো হলেও মানে সমস্যা হবে না? ওই ধারাবাহিকভাবেই লাগবে, আমাদের বলে দেবে রিকোয়ারমেন্টে দেখে। ও আচ্ছা, যেরকম এই যে প্রথম অঙ্কের যেরকম এই যে স্টেপ 1 হ্যাঁ। যেটা আপনার হইতেছে ওইটা স্টেপ মানে আমরা বিতে করলাম এরকম আর কি। আচ্ছা, 2 নম্বরে আসলাম। 2 নম্বরের অঙ্ক দেখাই, স্যার 4 মার্কের অঙ্ক। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, এখানে আমাদের যেটা একক একক প্রতি বের করছেন প্রতিটা আইটেমের ক্ষেত্রে, হ্যাঁ ওটা টোটাল টাকাটা একসাথে যোগ করে টোটাল এক দ্বারা ভাগ করলে সমস্যা হবে? হ্যাঁ, ভাগ করে আলাদা করলে এবার সমস্যা হবে। আপনি সেপারেট করবেন, একসাথে করবেন না। আইটেম 4টাই লিখবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে করে দেখাবেন রেট পার ইউনিট। এখন আসেন, প্রোডাকশন 2 লক্ষ ইউনিট অ্যান্ড সোল্ড, বিক্রি হয়েছে 90%। 2 লক্ষ 90% হয় 9 দুগুণে 18, 1,80,000 বিক্রি হয়েছে। ক্লোজিং 20,000 ইউনিট। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডাইরেক্ট মেটেরিয়াল 8 লাখ, ডাইরেক্ট লেবার 7 লাখ, ভেরিয়েবল ফ্যাক্টরি 5 লাখ, ফিক্সড ফ্যাক্টরি 4 লাখ। 4টা এলিমেন্ট দেওয়া আছে। কস্ট পার ইউনিট তৈরি করতে পারবেন না? এই যে 4টা লিখবেন, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি। বাস, হয়ে গেল। এখন রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং, আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং। 2টা সিস্টেমে কস্ট পার ইউনিট তৈরি করলাম। 2 নম্বর বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করতে গেলে ক্লোজিং ইনভেন্টরি যে বললাম 20,000 ইউনিট, ওইটা তো একটু দেখাতে হবে। এই যে লিখলাম ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন প্লাস সেল। ওপেনিং তো এই অঙ্কে ছিল না, প্রোডাকশন ছিল 2 লাখ, আর সেল হয়েছে 2 লাখের 90% মানে 1,80,000। অতএব ক্লোজিং কত? 20,000। এই 20,000-এর সাথে 10 টাকা গুণ করলাম ডাইরেক্ট কস্টিং সিস্টেমে, 20,000-এর সাথে 12 টাকা গুণ করলাম অ্যাবজর্পশন সিস্টেম। ব্যাস, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি হয়ে গেল। সেলটা মাইনাস হবে না স্যার? কি আছে? সেল মাইনাস হবে না? হ্যাঁ, এই যে ক্লোজিং বের করার সময় আমাদের ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং মাইনাস হয়ে গেল, মানে বের করতে পারছেন তো ক্লোজিং ইনভেন্টরি। এবার আসেন 3 নম্বরে আসেন। অঙ্কটা দেখেন, অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট দিছি। The following particulars are available from the books of the company for the year 2016 সাল। এটা পূর্ণাঙ্গ অঙ্ক, এটা 10 মার্কের। সেলস ইন কিলোগ্রাম, বিক্রি করেছে 1,50,000 কেজি। ফিনিশ গুডস ইনভেন্টরি 1 জানুয়ারি, তার মানে ওপেনিং ইনভেন্টরি 24,000 কেজি। ফিনিশ গুডস ইনভেন্টরি 31 ডিসেম্বর 2016, তার মানে ক্লোজিং ইনভেন্টরি 34,000 কেজি। এই 3টা আইটেম আমরা পেলাম, ওপেনিং, ক্লোজিং আর সেল। কিন্তু প্রোডাকশন কই? প্রোডাকশন এই অঙ্কে দেয়নি। এখন এই 3টা লাইন পড়ে আমি একটা ওয়ার্কিং করে দেবো। প্রথমে 1 নম্বর স্টেপ, ওয়ার্কিং 1, প্রোডাকশন বের করে দিচ্ছি। আমরা জানি প্রোডাকশন সমান
সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। তাই লিখলাম এখানে সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। সেল 1.5 লক্ষ কেজি, ক্লোজিং 34,000 কেজি, আর ওপেনিং 24,000 কেজি। এখন যোগ বিয়োগ করে 1,60,000 কেজি, এই হলো প্রোডাকশন। ব্যাস শেষ। এবার আসেন পরের লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন। সেল প্রাইস 20 টাকা পার কেজি। ইনকাম স্টেটমেন্ট করার সময় আমরা এটা ইউজ করব, 20 টাকা পার কেজি। তারপরে বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা কোলন দেওয়া আছে। ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে 4টা এলিমেন্ট থাকে। এলিমেন্টগুলো কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি। তার ভিতরে 3টা আইটেমকে আমরা বলি স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। এখানে সেটা বলছে যে ভেরিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন 8 টাকা। তার মানে কস্ট পার ইউনিট তৈরি করার সময় 3টা মিলে ভেরিয়েবল কস্ট যেটা উৎপাদন হয় সেটাই কিন্তু দিয়ে দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেয়নি, ডাইরেক্ট লেবার শো করেনি, ভেরিয়েবল ফ্যাক্টরি শো করেনি, বলছে ওই 3টা মিলে কত হয়েছে? 8 টাকা পার কেজি। এটা হলো ভেরিয়েবলের রেট। আর 1 টাকা আর একটা আইটেম ফিক্স ফ্যাক্টরি যোগ করলে অ্যাবজর্পশনের রেট পাওয়া যাবে। জি স্যার। নিচের লাইন বলছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা। নর্মাল ক্যাপাসিটি 1,60,000 কেজি। 1,60,000 দিয়ে 1,60,000 টাকারে ভাগ করব। 1,60,000 কেজি দিয়ে 1,60,000 টাকাকে ভাগ করলে পার কেজি আসবে 1 টাকা। অতএব 8 টাকা আর 1 টাকা 9 টাকা। অ্যাবজর্পশন কস্টের রেট হবে 9 টাকা। এই দুইটা লাইন নিয়ে আমি 2 নম্বর ওয়ার্কিংটা একটু করে আসি। সবাই একটু খেয়াল করেন। ওয়ার্কিং নাম্বার 2, ম্যানুফ্যাকচারিং কস্ট পার কেজি। ভেরিয়েবল কস্ট পার কেজি 8 টাকা। এর মধ্যে 3টা আইটেম আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি মিলে কিন্তু এই 8 টাকা হয়েছে। আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা, 1,60,000 কেজি ভাগ করলে 1 টাকা পার কেজি। এখন এই 1 টাকা কোথায় বসবে? ভেরিয়েবলের ভিতরে তো আর বসবে না, বসবে অ্যাবজর্পশনের ভিতরে। তো সেখানে 9 টাকা হলো রেট, আর ভেরিয়েবলে 8 টাকা। ব্যাস, কস্ট পার ইউনিট 8 টাকা আর 9 টাকা। নরমাল ক্যাপাসিটি যদি 1,60,000 দেওয়া না থাকে তাহলে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ দেব না? হ্যাঁ, তখন প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতাম, যা আসবে প্রোডাকশন তাই দিয়ে ভাগ করব। স্যার এখন এই নরমালের আরো 3-4টে নাম আছে কিন্তু। নরমাল, মিনিমাম, বাজেটেড, টার্গেট প্রোডাকশন। এদের একটু নাম মনে রাখতে হবে। কোনো সময় লেখা থাকবে বাজেটেড প্রোডাকশন, টার্গেট প্রোডাকশন, মিনিমাম প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন, এরকম লেখা থাকবে। স্যার ফিক্সড ফ্যাক্টরির সাথে ব্র্যাকেটে যেটাই থাকুক ওইটা দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, এই তো ক্লিয়ার। স্যার হ্যাঁ বলেন। ওই যে ভেরিয়েবল কস্ট পার কিলো অফ সেল 1 টাকা, ওইটা কি করব স্যার? ওটা তো পরেই, এখন কেউ আসিছি ওখানে, আগে তো প্রশ্ন করতেছেন। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোলন দেওয়া আছে। মার্কেটে গেলাম, প্রোডাকশন তো হয়ে গেল 9 টাকা আর 8 টাকা করে, তাই না? এবার এই উৎপাদিত পণ্য মার্কেটে নিয়ে আসলাম। মার্কেটে নিয়ে আসলে প্রথমে মার্কেটিং খরচ, অপারেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং, ভেরিয়েবল কস্ট পার কেজি অফ সেল। বিক্রি করতে গেলে প্রতি কেজি 1 টাকা করে খরচ হবে। এটা ভেরিয়েবল মার্কেটিং। ইনকাম স্টেটমেন্ট করার সময় লাগবে। 1.5 লক্ষ কেজি বিক্রি করেছি, 1.5 লক্ষ টাকা ব্যয় হবে মার্কেটিং। ফিক্স মার্কেটিং 3 লক্ষ টাকা। তাহলে ফিক্স মার্কেটিং 3 লক্ষ পেলাম, ভেরিয়েবল মার্কেটিং 1.5 লক্ষ টাকা পেলাম। এই দুটো মিলে হলো অপারেটিং খরচ, মার্কেটের খরচ। এখন মার্কেটের নাম কিন্তু 3টা। কোনো সময় লেখা থাকে সেলিং, কোনো সময় লেখা থাকে মার্কেটিং, কোনো সময় লেখা থাকে কমার্শিয়াল কস্ট। আচ্ছা, সবগুলো সিনোনিম বলে দিছি। এখন ইনফরমেশনগুলো সব শেষ, কমপ্লিট। এখন আসি ইনকাম স্টেটমেন্ট ফর 2016 আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড আন্ডার ডাইরেক্ট কস্টিং। মেথড 2টা বলেছে, 1 নম্বরের এ, 1 নম্বরের বি। শুরু করলাম 1 নম্বরের এ, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিংয়ে মাত্র 3টা পার্ট, 3টা স্টেপ করতে হয়। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে প্রথমে লিখতে হয় সেল। লেখা আছে সেল 1,50,000 কেজি 20 টাকা দরে বিক্রি করা হয়েছে 30 লাখ টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন ওপেনিং ইনভেন্টরি এই অঙ্কে দেওয়া আছে
24,000 ইউনিট। আবারও দেখালাম প্রশ্ন, এই 24, ক্লোজিং 34, সেল 1,50,000। তাহলে অ্যাবজর্পশনের রেট কত? 9 টাকা। ওপেনিং ইনভেন্টরি 24,000 গুণ 9, প্রোডাকশন 1,60,000 গুণ 9, ক্লোজিং 34,000 গুণ 9। ব্যাস, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। ক্লোজিং মাইনাস করার পরে কস্ট অফ গুডস সোল্ড 13,50,000 টাকা। 30 লক্ষ থেকে মাইনাস করার পরে গ্রোস প্রফিট 16,50,000 টাকা। সবাই বুঝতে পারছে? 2 নম্বর স্টেপ হলো গ্রোস প্রফিট। তাহলে সেল 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ বেরোলো গ্রোস মার্জিন, গ্রোস প্রফিট। এবার 3 নম্বর স্টেপ নিট প্রফিট বের করব। গ্রোস প্রফিট থেকে বাদ দিতে হবে অপারেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্স মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং বলেছে 1 টাকা অফ সেল, যা বিক্রি হবে তার সাথে 1 টাকা গুণ করবেন, তাহলে 1.5 লাখ টাকা হয়েছে। আর ফিক্স মার্কেটিং তো লেখা ছিল 3 লাখ টাকা। ফিক্স মার্কেটিং 3 লাখ আর ওই 1,50,000, মোট 4,50,000। মাইনাস করলে 12 লাখ টাকা প্রফিট। বাস, নেট ইনকাম 12 লাখ টাকা শেষ। এইটুকু অঙ্ক ইনকাম স্টেটমেন্ট, মাত্র 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা। কি স্যার ভেরিয়েবল মার্কেটিং কি সবসময় সেলস এর উপরই ধরবো? হ্যাঁ, সেলসের উপরে বলা থাকবে। অনেক সময় ভেরিয়েবল মার্কেটিং সরাসরি অ্যামাউন্ট দেওয়া থাকে। আচ্ছা, এবার আমরা আসবো ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এটাও ইনকাম স্টেটমেন্ট করব। প্রথমে এখানে 4টে ধাপ। প্রথম ধাপের কাজ হলো সেল। সেল বের করলাম 1,50,000 গুণ 20, 30 লক্ষ টাকা। এখান থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তবে রেট কিন্তু 8 টাকা। ওই রেট আবার দেখা নিয়ে আসি। এখানে ভেরিয়েবলের রেট কত? 8 টাকা। তাহলে 8 টাকা দিয়ে গুণ করলাম। ব্যাস, এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ গেল। বাদ দিলে আমাদের গ্রোস কন্ট্রিবিউশন বের হবে। 2 নম্বর ধাপে গ্রোস কন্ট্রিবিউশন। এখানে গ্রোস প্রফিট লেখা যাবে না, কারণ ডাইরেক্ট কস্টিংয়ের আরেকটা নাম হলো কন্ট্রিবিউশন সিস্টেম, ভেরিয়েবল সিস্টেম, ডাইরেক্ট কস্টিং সিস্টেম। তা গ্রোস প্রফিট লিখতে হয় না, লিখতে হয় গ্রোস কন্ট্রিবিউশন। আচ্ছা, এখান থেকে 2 নম্বর ধাপ বের করতে গেলে নিট কন্ট্রিবিউশন বের করতে হবে। তো গ্রোস কন্ট্রিবিউশন থেকে একটা আইটেম বাদ দিতে হয় সবসময়, লেস ভেরিয়েবল মার্কেটিং। তো ভেরিয়েবল মার্কেটিং তো 1.5 লাখ টাকা, বাদ দেওয়ার সাথে সাথে নিট কন্ট্রিবিউশন বেড়ে আসলো। 3 নম্বর স্টেপ শেষ। এবার ফিক্সড কস্ট বাদ দিতে হবে। ফিক্সড কস্ট 2টা, ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং। ফিক্স ফ্যাক্টরি 1,60,000 আর ফিক্স মার্কেটিং 3 লাখ। এই মোট হলো 4,60,000 টাকা। বাদ দিলে নিট প্রফিট। এই যে 1,60,000 টাকা ফিক্স ফ্যাক্টরি আমরা এখানে লিখলাম। যখন আমি অ্যাবজর্পশন করছিলাম তখন এই 9 টাকার মধ্যে কিন্তু 1,60,000 টাকা ভাগ করে 1 টাকা বাড়াই দিছিলাম সবার ভিতরে, তাই না? আর ভেরিয়েবলের ভিতরে কোনো ফিক্সড কস্ট দিছিলাম না। সেই 1,60,000 টাকা কিন্তু এই একবারে দেখা দিলাম, দিয়ে মাইনাস করলাম। নিট ইনকাম আসলো 11,90,000। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 12 লাখ টাকা মুনাফা, আর ভেরিয়েবল কস্টিং সিস্টেমে 11,90,000 টাকা মুনাফা। লাভ কিন্তু ভেরিয়েবলে 10,000 টাকা কম হয়ে গেছে, আর অ্যাবজর্পশনে 10,000 টাকা বেশি লাভ হয়েছে। ইনফরমেশন সব একই, সব কিছু একই কাজ করেছি, কিন্তু ইনকাম কম বেশি হয়ে গেছে, প্রফিট, ঠিক না? এইটাই এখন মিলকরণ করাবো। এটার কারণ হচ্ছে এই প্রফিটের পার্থক্য হলো ইনভেন্টরির পার্থক্য। তাহলে চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 12 লাখ টাকা, প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং 11,90,000 টাকা। চেঞ্জ কত? চেঞ্জ 10,000 টাকা চেঞ্জ। এবার আসেন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরি। ইনভেন্টরি কিন্তু 2টা থাকে সবসময় অঙ্কের ভিতরে, ক্লোজিং আর ওপেনিং। ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল। এবার ক্লোজিং মাইনাস ওপেনিং, এইটা একটু আমি দেখাবো। প্রশ্নের ভিতরে খেয়াল করেন, অ্যান্সারের ভিতরে আসেন। অ্যান্সারের ভিতরে অ্যাবজর্পশন কস্টিংয়ে ক্লোজিং দেখেন 3,60,000 আর ওপেনিং 2,16,000। তাহলে 3,60,000 থেকে 2,16,000 বাদ দিলেই 90,000 থাকে। আর ভেরিয়েবলে দেখেন ক্লোজিং 2,72,000, 1,92,000। 2,72,000 মাইনাস 1,92,000 কত থাকে? 80,000 থেকে। 90,000 থেকে 80,000 বাদ দিলে 10,000 হয়। এই যে প্রফিটের পার্থক্য,
ইনভেন্টরির পার্থক্যের সাথে মিলে গেছে, তার মানে অঙ্ক সঠিক হয়েছে। কে বুঝতে পারছি সবাই? জি স্যার। কন্ট্রিবিউশন কি লিখতে হবে? গ্রোস কন্ট্রিবিউশন, ডাইরেক্ট কস্টিং সিস্টেমে গ্রোস কন্ট্রিবিউশন আর নেট কন্ট্রিবিউশন এই কথাটা লিখতে হবে। স্যার ওটা 3,60,000 বলছেন, যেটা 3,06,000 মনে হয় না? কোন জায়গায়? স্যার গ্রোস প্রফিট লেখা হবে না স্যার? 3,06,000 মাইনাস 2,16,000 এটা? হ্যাঁ 3,06,000 হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ 3,06,000। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এই অঙ্কের ভিতরে? স্যার ওই যে গ্রোস কন্ট্রিবিউশনের জায়গায় স্যার গ্রোস প্রফিট দিলাম না স্যার? অ্যাবজর্পশন কস্টিং করার সময় গ্রোস প্রফিট আর গ্রোস মার্জিন একই কথা, এটা লিখলে হবে, কিন্তু ভেরিয়েবল করার সময় অবশ্যই গ্রোস কন্ট্রিবিউশন লিখতে হবে। স্যার কন্ট্রিবিউশন মার্জিন দিলে হবে না কেন? মার্জিনাল লেখা দরকার নেই, গ্রোস কন্ট্রিবিউশন লিখলে হবে। আর মার্জিন লিখলেও গুণ হবে না, ওটাও লিখতে পারেন। আচ্ছা, তারপরে আসেন, সব অঙ্ক একই রকম। এইটা আছে পূর্ণাঙ্গ একটা অঙ্ক করলাম, প্রত্যেকটা 10 মার্কের অঙ্ক হচ্ছে এরকম। দেখেন 5 নম্বরের একটা অঙ্ক, যমুনা কর্পোরেশন প্রডিউস 24,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি লেখা আছে 100% এটা, ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড সোল্ড 20,000 ইউনিট। তাহলে ক্লোজিং কত? 4,000 ইউনিট। সেল প্রাইস 22 টাকা পার ইউনিট। কস্ট অফ প্রোডাকশন, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি সব দেওয়া আছে। এখন এই 60,000কে ভাগ করবো 24,000 ইউনিট দ্বারা। সবাইরে 24,000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে পার ইউনিট বানানোর জন্য। তাহলে কস্ট পার ইউনিট যখন বানাবো, মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, অ্যাবজর্পশন আর ভেরিয়েবল সিস্টেমে এই যে পার ইউনিট কস্ট পেয়ে গেলাম। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার 70,000 টাকা, অল আর ফিক্সড, তার মানে কোনো ভেরিয়েবল নেই, ভেরিয়েবল মার্কেটিং নীল, অল আর ফিক্সড, পুরোটাই 70,000 পুরোটাই ফিক্সড। ইনকাম এস্টিমেট করো, অ্যাবজর্পশন সিস্টেম, ভেরিয়েবল সিস্টেম। তাহলে আমি এখানে প্রথম ধাপে কি করলাম, ক্লোজিং ইনভেন্টরি বের করে দিলাম 4,000 ইউনিট। দ্বিতীয় ধাপে কি করলাম, কস্ট পার ইউনিট তৈরি করে দিলাম। এবার আমাদের কাজ ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন, মাত্র 3টা স্টেপ। প্রথমে সেল লিখলাম, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং, ওপেনিং ছিল না তাই 0, বাস। কস্ট অফ গুডস সোল্ড 2,80,000 বাদ দেওয়া হলো 4,40,000 থেকে। গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন 1,60,000 লেস ভেরিয়েবল মার্কেটিং, এই অপারেটিং হেডিংয়ে লিখতে হবে অপারেটিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। দেখেন আমি মার্কেটিংয়ের সিনোনিমগুলো পাশে লিখে রাখছি, কোনো সময় মার্কেটিং, কোনো সময় সেলিং, কোনো সময় কমার্শিয়াল, এভাবেই ভাষাগুলো দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখান থেকে বাদ দিলাম। এখন ভেরিয়েবল মার্কেটিং তো এই অঙ্কে 0, আর ফিক্সড মার্কেটিং হিরো, এ বাদ দেওয়ার পরে 90,000 টাকা থাকলো নিট প্রফিট। ভেরিয়েবল সিস্টেম যখন করব তখন কি হবে, একই কাজ, সেল লিখলাম লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর ভেরিয়েবলের রেট তো 10 টাকা, আর অ্যাবজর্পশনের রেট 14 টাকা। 14 টাকা দিয়ে আগে করেছি, গুণ করেছি, এখন 10 টাকা দিয়ে গুণ করতেছি। ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এই হলো কস্ট অফ গুডস সোল্ড। বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন লেস ভেরিয়েবল মার্কেটিং 0, এটা বাদ দেওয়ার পরে নিট কন্ট্রিবিউশন 0 হলেও কিন্তু বাদ দিতে হবে। নিট কন্ট্রিবিউশন লেস ফিক্সড কস্ট, ফিক্স দুইটা, ফিক্স সবসময় দুইটা, ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং, বাদ দিলে নিট প্রফিট। এখন দুইটা প্রফিট, একটা হলো 74,000 আর অ্যাবজর্পশনে হলো 90,000। এই যে ডিফারেন্স 16,000, এটা চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের ভিতরে পার্থক্য 16,000। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির ভিতরে পার্থক্য 16,000, মিলে গেছে। কি এরকম অঙ্ক আসলে পারবে এখন? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার যে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি আসে না কেন? অ্যাবজর্পশন কস্টিং এর ভিতরে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি আসে না, এরকম একটা কি কথা? আসে তো সব জায়গায়। কোন জায়গায় বলেন? স্যার ওই যে ফিক্সড অ্যাবজর্পশন কস্টিং এ স্যার ফ্যাক্টরি ওভারহেড তো যে 1 লক্ষ, এখানে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে নেওয়া হয় নাই, যে এটা কাজ। আচ্ছা, আমি বলতেছি, আপনার প্রশ্ন হচ্ছে না, আমি বুঝতে পারছি আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই নিচেই সরাসরি লেখা যায় না। কেন লেখা যায় না? এই 14 টাকার মধ্যে 60 টাকা
ওই উপরে অন্তর্ভুক্ত আছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড নামে 14 টাকা, এই 14 টাকার মধ্যেই আছে 60 টাকা। তার মানে ফিক্স ফ্যাক্টরি কিন্তু কস্ট অফ গুডস সেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওইটা নিচে আর কখনো লেখা যাবে না। আর ভেরিয়েবলের ভিতরে কেন লিখতে হয়, কারণ কস্ট পার ইউনিট এই 10 টাকার মধ্যে ফিক্স ফ্যাক্টরি নেই, এই জন্য ফিক্স ফ্যাক্টরি নিচে লিখে দিতে হবে, নাইলে ওই খরচটা তো বাদ পড়ে যাবে, বুঝলেন? জি স্যার। এইটাই তো অ্যাবজর্পশন সিস্টেম আর ভেরিয়েবল সিস্টেমের পার্থক্য, শুধু একটা আইটেমই। ওইটা যদি ভুল হয় তাহলে তো সব ভুল হয়ে গেল, বুঝতে পারছেন? এই অ্যাবজর্পশন মানে কি দেখেন, অ্যাবজর্পশন মানে গ্রোশন। কি গ্রোশন? ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিটের ভিতরে গ্রোশন করা, অন্তর্ভুক্ত করা, এইটাকে বলা হয় অ্যাবজর্পশন সিস্টেম পার ইউনিটের মধ্যে। আচ্ছা, একটা অঙ্ক আছে 6 নম্বর, এটা 19 সালে আসছিল, 14 সালে আসছিল, দুইবার। এবছরে ইম্পর্টেন্ট দিছিলাম, ছোট একটা অঙ্ক, 4 মার্কেট, প্রোডাকশন 20,000, বিক্রয় 15,000, তাহলে বলেন তো ক্লোজিং কত? 5,000। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি, এই এলিমেন্ট 4টা কস্ট পার ইউনিট তৈরি করতে লাগবে। প্রথম বলছে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে প্রথম 1 নম্বর বললো ভেরিয়েবল কস্টিংয়ে করো, তাই 1 নম্বরের এ লিখলাম, প্রথম এতে কস্ট পার ইউনিট দেখালাম, শুধুমাত্র ভেরিয়েবল সিস্টেমে 3টা আইটেম, 14 টাকা 50 পয়সা হলো। 2 নম্বর বলছি অ্যাবজর্পশন কস্টিং দেখাও, ও তার মধ্যে আরেকটু কথা হয়েছে, ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে আবার ভ্যালু, তাই নিচে লিখলাম সো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু 5,000 ইউনিট গুণন 14 টাকা 50 পয়সা, 72,500 টাকা। আর 2 নম্বর বলছে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশনে 4টা আইটেম, 4টা আইটেমের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি, এই মোট হলো 15 টাকা 50 পয়সা। 15 টাকা 50 পয়সা গুণ 5,000 ইউনিট, 77,500 টাকা। সবাই বুঝতে পারছে? 4 মার্কের অঙ্কটা। স্যার এটা এক টেবিলেই করে ফেললে হবে না? না, এক টেবিলে করা যাবে না, এই জন্য যে ওখানে নাম্বার 2টা এ আর বি, এই জন্য এ নাম্বারে কস্ট পার ইউনিট দেখায়, আবার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করতে হবে। বি নাম্বারে কস্ট পার ইউনিট তৈরি করবে, আবার ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি তৈরি করবে। আর বইয়ের মধ্যে 6 এর পরে 12 নাম্বার স্যার। আচ্ছা, ওই 12 বাকিগুলো সব কেটে ফেলিস, এটা 12ই। আচ্ছা, এটা 12 লাগবে না, এই শেষ। এটা ওই 4 মার্কের অঙ্ক ছিল, কস্ট পার ইউনিট দেওয়া। এখন আসেন, এই অঙ্ক প্রশ্নের ধরন হচ্ছে 3 ধরনের। কেউ যেন একটু কথা বললো, কি জিজ্ঞেস করবে কিছু? স্যার জিজ্ঞেস করতেছিলাম ভেরিয়েবল কস্ট, স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। ভেরিয়েবল কস্টিং বলেন স্যার, যেগুলোর মধ্যে 0 থাকে, মানে ওপেনিং ইনভেন্টরি নাই, তারপরে এই অঙ্কটা যেটা 5 নাম্বার অঙ্কে আরেকটা ভেরিয়েবল ওভারহেড ছিল না, এগুলার 0 না দিয়ে ডাইরেক্ট না লিখলে হবে না? না লিখলে হবে না, কারণ এটা তো ছক, এই অঙ্কের কোনো সূত্র নেই। এই অঙ্কের ছক যারা মেইনটেইন না করতে পারে তাদের নাম্বার কেটে দেয়। আচ্ছা, না কোনো অ্যামাউন্ট না থাকলেও এটা লিখে দেখাই দিতে হবে, না থাকলেও লিখতে হবে, লিখে নীল এইভাবে। ওকে স্যার। ঠিক আছে, অঙ্ক হলো 3 ধরনের। এই যে আমরা এত সময় অঙ্ক করলাম, এখানে কিন্তু কোনো ফেভার আনফেভারের কোনো অস্তিত্ব আমরা দেখিনি। এবার ফেভার আনফেভার আসবে। ফেভার আনফেভার কখন হয়? প্রত্যেকটা কোম্পানি কিন্তু উৎপাদনের আগে একটা বাজেট করে, একটা মিনিমাম ধার্য করে, একটা টার্গেট নেয় যে আমাদের মনে হয় এত ইউনিট উৎপাদন হবে। তো টার্গেট কৃত, বাজেট কৃত প্রোডাকশনের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন যখন মেলবে না, তখন এই ফেভার আনফেভার হবে। তো প্রশ্নের ভিতরে লেখা থাকবে মিনিমাম, নর্মাল, টার্গেট, বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন লেখা থাকবে। তো আমরা তুলনা করব যে মিনিমামের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন মিলেছে কিনা। যদি না মেলে তাহলে হয় ফেভার, নাই আনফেভার। অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে আনফেভার বলা হবে, অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে ফেভারিয়েবল ভেরিয়েন্স বলা হবে। আনফেভার কস্ট অফ গুডস সেলের সাথে সবসময় যোগ হবে, আর ফেভারিয়েবল ভেরিয়েন্স কস্ট অফ গুডস সেলের সাথে সবসময় বিয়োগ হবে। এখন মনে করেন আপনার কোম্পানি প্রথমে শুরুতে টার্গেট নিল 10,000 ইউনিট উৎপাদন হবে এই বছরে,
কিন্তু বছর শেষে দেখা গেল অ্যাকচুয়ালি 11,000 উৎপাদন হয়ে গেছে, উৎপাদন একটু বেশি হয়ে গেছে, তো আমরা খুশি। খুশি হলে আমাদের আনন্দ, ফেভার, অনুকূলে আসছে, আমরা একটু খুশি হয়েছি না, এটা আছে ফেভার। আর যদি 9,000 উৎপাদন হইতো তাহলে একটু অখুশি থাকতাম, বেজার থাকতাম, আনফেভার করেছে। তো আমরা কপাল ফেভার করিনি, এরকম বলে না? তাহলে আনফেভার আর ফেভার নিয়ে কোনো ঝামেলা আছে? এখন আমরা অঙ্কের ভিতরে দেখাবো আনফেভার এবং ফেভারের ট্রিটমেন্ট। এত সময় যা করেছি সব সেম কাজ করব, শুধু ফেভার আর আনফেভার কস্ট অফ গুডস সেলের সাথে যোগ বিয়োগ করায় শেখা দেবো। দেখেন 1 নম্বর অঙ্ক, 2 নম্বর ফরম্যাট। নাভিদ কোম্পানি ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং উইথ দ্য ডাইরেক্ট কস্টিং মেথড। এগুলো কোনো কাজ না, আমাদের বসে বাজেটেড প্রোডাকশন 40,000 ইউনিট, বাজেট করেছিলাম উৎপাদন হবে 40,000 ইউনিট, কিন্তু এখানে এসে দেখলাম অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 32,000 ইউনিট। তাহলে বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন একটু পার্থক্য হয়েছে। অ্যাকচুয়াল প্রোডাকশন কম হয়ে গেছে, কত হাজার কম হয়েছে? 8,000। এই 8,000 উৎপাদন কম হয়েছে মানে আমাদের আনফেভার হয়েছে। প্রোডাকশন যখন আনফেভার হয়েছে এর সাথে ফিক্স ফ্যাক্টরি পার ইউনিট গুণ করতে হবে। এখন ফিক্স ফ্যাক্টরি পার ইউনিট পাবো আমরা এভাবে, লেখা রয়েছে বাজেটেড ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইয়ার 80,000 টাকা। তো 40,000 বাজেট ইউনিট দ্বারা 80,000কে ভাগ করতে হবে 2 টাকা পার ইউনিট। এই 2 টাকা গুণন ওই 8,000 ইউনিট, কত হলো? 16,000 টাকা। তাহলে আনফেভারিয়েবল ভেরিয়েন্স 16,000 টাকা প্লাস করতে হবে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে। এইটুক কাজ। প্রশ্নপত্রে যদি আনফেভার সরাসরি ভেরিয়েবল ভেরিয়েন্স দেওয়া থাকে তাহলে সেই আনফেভারের ট্রিটমেন্ট কি? ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন দুই জায়গায় কস্ট অফ গুডস সেলের সাথে যোগ হবে। যেমন এখানে একটা লাল করে দিছি, দেখেন যে ভেরিয়েবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট 5,000 টাকা আনফেভারেবল হয়েছিল। তাহলে এইটার কাজ কি? এই 5,000 টাকা দুই জায়গায় যাবে, অ্যাবজর্পশন কস্টিংয়েও যোগ হবে, ভেরিয়েবলেও যোগ হবে, কিন্তু প্রোডাকশন ভেরিয়েন্সটা শুধু অ্যাবজর্পশনে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে বললাম, এবার আমি অঙ্কর দিকে আসি। প্রথম বাজেটেড, হ্যাঁ যদি এই যে আনফেভারেবল ভেরিয়েবল, আর সময় নষ্ট করেন না, আমি সব কমপ্লিট করে দিচ্ছি, ডিস্টার্ব করেন কেন? এইরকম জিজ্ঞেস করি, মানে এই কথাগুলো আমি তো অ্যান্সার দিয়ে দিব যা জিজ্ঞেস করবেন। দেখেন বাজেটেড ফিক্স ফ্যাক্টরি 80,000 টাকা পড়েছিলাম, তারপরে ফিক্স মার্কেটিং 50,000 টাকা, এইটা কিন্তু ফিক্স মার্কেটিং ইনকাম স্টেটমেন্টে যাই লাগবে। সেল প্রাইস 12 টাকা পার ইউনিট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটা একটু খেয়াল করেন। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং মানে কি জানেন? এর ভিতরে 3টে এলিমেন্ট আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি মিলে হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। এই 5 টাকার মধ্যে আছে। তার সাথে ফিক্স ফ্যাক্টরি বললাম যে 2 টাকা, যোগ করলে 7 টাকা পার ইউনিট, কারণ কস্ট পার ইউনিট 5 টাকা আর 7 টাকা। ভেরিয়েবল মার্কেটিং পার ইউনিট অফ সেল 1 টাকা, যাই বিক্রি হবে সব 1 টাকা করে ভেরিয়েবল মার্কেটিং গুণ করতে হবে। অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল সেল, সেল হয়েছে কত? 29,000 ইউনিট, তাহলে ভেরিয়েবল মার্কেটিং হবে 29,000 টাকা। আচ্ছা, এখানে ফিনিশ গুডস ওপেনিং ছিল 1,000 ইউনিট, ক্লোজিং কই? ক্লোজিং দেওয়া নেই, তাহলে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, ক্লোজিং পেয়ে যাব। তাহলে প্রথমে লিখলাম ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, 1,000 আর এই 32, 33,000 থেকে সেল 29 বাদ দিলাম, দিলে 4,000 ইউনিট। ক্লোজিং পেয়ে গেলাম। এবার কস্ট পার ইউনিট, এই 5 টাকা আর ওই 2 টাকা, 7 টাকা দেখাবো। 5 টাকা আর ফিক্স ফ্যাক্টরি 2 টাকা, 7 টাকা হলো। এবার ইনকাম স্টেটমেন্ট করব। প্রিপেয়ার এ ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। প্রথমে ডাইরেক্ট কস্টিং 4টে স্টেপ করাবো। প্রথম স্টেপের কাজ লিখলাম সেল,
মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ইনভেন্টরি 1000 গুণন 5 5000 টাকা, প্রোডাকশন 32000 গুণন 5, ক্লোজিং 4000 গুণন 5। এর সাথে আছে আনফেভারিয়েবল ভেরিয়েবল ভেরিয়েন্স 5000 টাকা। এই যে প্রস্তে দেওয়া ছিল ভেরিয়েবল ভেরিয়েন্স কত 5000 টাকা, এটা আমাদের ডাইরেক্ট কস্টিংয়ে যোগ হবে। আর যে আনফেভার যেটা প্রোডাকশন হয়েছিল ওটা অ্যাবজর্পশনে যাবে, এটাও যাবে সেখানে। যাক, যোগ বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড কত হলো ফাদ? 1,50,000। এটা জিজ্ঞেস করতেছিলেন কোথায় যাবে? 5000 না, আর যদি আপনার এইভাবে ডাইরেক্ট না দেয়া থাকে তাহলে ওই সময় আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স কিভাবে আনবো স্যার? হ্যাঁ হ্যাঁ, যদি ডাইরেক্ট না দেওয়া থাকে তাহলে আমরা যে প্রোডাকশন ভেরিয়েন্স বের করেছি ওটা অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে আসে না। আর ডাইরেক্ট দেওয়া থাকলে ভেরিয়েবলে আসে, অ্যাবজর্পশনেও আসে। জায়গা দিয়ে খেয়াল করেন, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন, এ তো ভেরিয়েবল সিস্টেম তাই দিন কন্ট্রিবিউশন লিখলাম। এরপরে আসেন ভেরিয়েবল মার্কেটিং, বাদ দিলে নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্স কস্ট, ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং। 1 লাখ বাদ দিলে 69,000 নিট অপারেটিং ইনকাম, শেষ নিট অপারেটিং ইনকাম। এরপরে আসেন অ্যাবজর্পশন কস্টিংয়ে যাই। 3টে স্টেপ মাত্র, প্রথমে সেল লিখে দিব, তারপরে কস্ট অফ গুডস সোল্ড। এর রেট কত? 7 টাকা করে। তাহলে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন আনফেভার দুইটা, একটা হলো ভেরিয়েবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স 5000 টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড এই মানে প্রোডাকশন ভেরিয়েন্স, আনফেভারেবল প্রোডাকশন ভেরিয়েন্স 8000 গুণন 2 16000 টাকা, 16 আর 5 21। কোন জায়গায় পাইছি এই 8000? না স্যার, দুই টাকা আছে, এই কস্ট পার ইউনিট থেকে নিতে হয়। ফিক্স ফ্যাক্টরির কয় টাকা আছে? 2 টাকা না? কস্ট পার ইউনিটের মধ্যে 2 টাকা ফিক্স ফ্যাক্টরি, ওই ফিক্স ফ্যাক্টরির সাথে গুণ করতে হয়। 1 টাকা হলে 1 টাকা, 2 টাকা হলে 2 টাকা, 3 টাকা হলে 3 টাকা। তাহলে 16000 টাকা আর 5000 21000 টাকা আনফেভার যোগ করেছি, সব মিলে 2,24,000 টাকা হয়েছে। মাইনাস করলে গ্রোস প্রফিট। এবার লেস অপারেটিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং, ফিক্স মার্কেটিং, বাদ দিলে নিট প্রফিট। ক্লিয়ার এখন? আট হাজার ইউনিটটা আবারও দেখাই। আমাদের টার্গেট হয়েছিল 40,000 ইউনিট উৎপাদন হবে, টার্গেট ছিল, কিন্তু উৎপাদন হয়েছে 32,000। 8,000 উৎপাদন কম হয়ে গেছে। প্রতি ইউনিটের মধ্যে 2 টাকা করে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত আছে, ওই 8 2 গুণে 16,000 টাকা। আর যদি নিচে এরকম একটা দেওয়া থাকে সেটা আনফেভার হিসেবে যোগ করবে, না দেওয়া থাকলে ওটা আর আসবে না। ক্লিয়ার এখন? এখন আসেন অ্যাবজর্পশনে 75,000 টাকা লাভ, ভেরিয়েবলে 69,000 লাভ। তাহলে এই যে 6,000 টাকা ডিফারেন্স, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি, এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে, কিন্তু এই অঙ্কে সাইনিং, তাই আমরা এই অঙ্কে আর দেখালাম না। এরপর আরেকটা অঙ্ক 2 নম্বরে দেখেন, ফেভার আনফেভার কীভাবে হয়েছে এই অঙ্কটা। ওপেনিং ইনভেন্টরি 4,000 ইউনিট, সেল 20,000 ইউনিট, অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 24,000 ইউনিট। অ্যাকচুয়ালি 24,000 ইউনিট উৎপাদন হয়েছে, আর লাস্টে সেখানে বলছে নর্মাল প্রোডাকশন ইউনিট, নর্মালি উৎপাদন হওয়ার কথা 25,000 ইউনিট। তাহলে কত হাজার ইউনিট উৎপাদন কম হয়েছে? 1000 কম হয়ে গেছে। এইটাই তো আনফেভার। এখন পার ইউনিট ফিক্স কস্ট কত? এই নিচে বলছে ফিক্স প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা, নর্মাল ক্যাপাসিটি 25,000 ইউনিট, ভাগ করলে হয় 2 টাকা পার ইউনিট। তাহলে 2 টাকা গুণন 1000, 2000 টাকা আনফেভারেবল কস্ট। ক্লিয়ার? এখন এখানে নিচে বলছে কমার্শিয়াল কস্ট মানে ভেরিয়েবল মার্কেটিং, ফিক্স মার্কেটিং, এই মার্কেটিং হচ্ছে কমার্শিয়াল। তো ফিক্স কমার্শিয়াল 10,000, ভেরিয়েবল মার্কেটিং 10,000, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্স মার্কেটিং 5,000। 5 আর 10 15,000 হলো ফিক্স মার্কেটিং, আর 10,000 হলো ভেরিয়েবল মার্কেটিং। এখন আসলাম
স্যার এই লাইনে বুঝি নাই স্যার। হ্যাঁ স্যার যে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড এটা? হ্যাঁ কমার্শিয়াল মানে মার্কেটিং খরচ। তো কমার্শিয়াল বলছে ব্র্যাকেটে ফিক্স 10,000 আর এখানে বলছে ফিক্স 5,000, তা কত হলো 15,000। আর এটা বলছে ভেরিয়েবল মার্কেটিং ভেরিয়েবল কমার্শিয়াল 10,000, ব্যাস হয়ে গেল। এখন ইনকাম স্টেটমেন্ট করার আগে কস্ট পার ইউনিট একটু দেখাবো। ক্লোজিং ইনভেন্টরি দেখালাম, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। ক্লোজিং হলো 8,000 ইউনিট, আর কস্ট পার ইউনিট ওই যে 3টে এলিমেন্ট আর ফিক্স ফ্যাক্টরি 2 টাকা, এই মোট হলে 11 টাকা 9 টাকা। অ্যাবজর্পশনের রেট ভেরিয়েবলের রেট এগুলো তো সবাই পারে মোটামুটি। এখন আসেন ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং সিস্টেম 4টে স্টেপ হবে। প্রথম স্টেপের কাজ সেল, দ্বিতীয় ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, এখানে 9 টাকা করে রেট, এখানে কোনো আনফেভার আসলো না, অ্যাবজর্পশনে যাবে আনফেভার প্রোডাকশন ভেরিয়েন্স। এখন গ্রোস কন্ট্রিবিউশন বের হলো 4,20,000 লেস ভেরিয়েবল মার্কেটিং 10,000, নিট কন্ট্রিবিউশন বের হলো 4,10,000। এবার ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং দুটো বাদ দিলে নিট প্রফিট। অ্যাবজর্পশন কস্টিং সেল, এরপরে অ্যাবজর্পশন কস্টিং এ তো 3টে স্টেপ হবে। লেস কস্ট অফ গুড সোল্ড 11 টাকা করে রেট। এখন অ্যাবজর্পশন কস্টিং এ ওই যে আনফেভার, ওই আনফেভারটা যোগ হবে 1000 ইউনিট গুণ 2 টাকা 2000 টাকা। তারপরে কস্ট অফ গুডস হয়ে গেল, গ্রোস প্রফিট পেয়ে গেলাম, অপারেটিং খরচ বাদ দিলাম, নিট প্রফিট চলে আসলো। স্যার এই 2 টাকাটা কি ফিক্সড এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে স্যার? এই যে 2 দিয়ে গুণ হইছে যে কস্ট পার ইউনিটের মধ্যে এখানে যে রেটটা থাকে সব সময় দিক তাকায় দেখবেন ফিক্স ফ্যাক্টরি কয় টাকা। আচ্ছা জি স্যার। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং এ নিট প্রফিট পেয়ে গেলাম 3,53,000 আর ভেরিয়েবলে 3,45,000। এই যে ডিফারেন্স 8,000 টাকা, চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 8,000, চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য 8,000, অঙ্ক শেষ। স্যার 7 নম্বরটা একটু দেখিয়ে দিয়ে দিন স্যার। 3 নম্বরে একটা প্রশ্ন ছিল। 3 নম্বরের প্রশ্ন বলেন। স্যার 2 মিনিট সময় স্যার, তাহলে আমাদের অলরেডি বন্ধ হয়ে যাবে। সেখানে সেলস 1000 ইউনিট হলো। দেখেন 3 নম্বর আমি প্রশ্ন পড়াই দিই, ভালো করে শুনেন। নরমাল ক্যাপাসিটি বলছে 1000 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন বলছে 900 ইউনিট, তাহলে আনফেভার কত? 100 ইউনিট। ওপেনিং ইনভেন্টরি ছিল 200 আর 900 উৎপাদন হয়েছে, মোট হলে 1100, বিক্রি করা হয়েছে 1000, ক্লোজিং কত আছে 100, এই দেখেন 100 বের হয়েছে। ক্লিয়ার এখন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা প্রশ্নবিতে সব দেওয়া থাকে, শুধু একটু খেয়াল করবেন, দেখেন উপরে নিচে সব জায়গায় দেওয়া আছে। যেমন ম্যাক্সিমাম প্ল্যান্ট ক্যাপাসিটি, এইটা কোনো কাজে লাগে না আমাদের অঙ্ক করার সময়, এটা নন ইট, টোটালি বাদ। এখন নর্মাল ক্যাপাসিটি 36,000 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 30,000 ইউনিট। এবার বলেন আনফেভার কত? 6,000 ইউনিট। এখন ফিক্সড কস্ট পার ইউনিট কত? ফিক্সড কস্ট পার ইউনিট হবে 54,000 টাকা ভাগ 36,000 ইউনিট, ভাগ করলে 1.5 টাকা পার ইউনিট, এই সে 1.5 টাকা পার ইউনিট। 6,000 গুণ 1.5 টাকা মানে 9,000 টাকা আনফেভার, ঠিক তো? স্যার 7 নম্বরটা একটু দেখবেন স্যার। এখানে আবার আনফেভারও আছে, ভেরিয়েবল ভেরিয়েন্স, এটা দুই জায়গায় যে প্লাস হয়ে যাবে 5,000 টাকা। ওই আগে এরকম একটা দেখলাম। স্যার টাইম শেষ, আমরা আপনার কথা শুনতে পারবো না স্যার। 7 নাম্বার না কত বললেন? স্যার সময় শেষ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা আজকে দেখে আসেন, আগামী দিন এর উপরে আরেকটু সময় দিয়ে যদি শেষ করতে পারি আমরা অন্য অধ্যায়তে যাব। তাহলে আজকে সাজেশনের গুলো সব বাড়ি পড়া থাকলো।